হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের আজকের এই লেকচারে তোমাদের সঙ্গে ডিসকাস করব SN1 এবং SN2 বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন সম্বন্ধে। দেখো, SN1 SN2 রিয়াকশনের ত্রিমাত্রিক রসায়ন সম্বন্ধে জানতে হলে তোমাদের কিছু বেসিক টার্মের সঙ্গে একটু ফ্যামিলিয়ার হতে হবে, যেমন আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি, প্রতিসম অণু, অপ্রতিসম অণু অর্থাৎ সিমেট্রিক্যাল মলিকুল, অ্যাসিমেট্রিক্যাল মলিকুল, কাইরাল অণু, অ্যাকাইরাল অণু, এছাড়াও প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র, এইসব বেসিক টার্মগুলোর সম্বন্ধে তোমাদের কিন্তু ফ্যামিলিয়ার হতে হবে। দেখো, এইসব টার্মগুলো তোমাদের জন্য নতুন লাগছে ঠিকই, কিন্তু খুব বেসিক লেভেল থেকে তোমাদের এই জিনিসগুলো বোঝানো হয়েছে। আশা করি মন দিয়ে যদি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং নোট ডাউন করতে থাকো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই লেকচারে যেসব গুরুত্বপূর্ণ টার্ম সম্বন্ধে আমরা ডিসকাশন করব, এগুলো কিন্তু কখনো এক্সামের সংজ্ঞা হিসেবে আসবে না। অর্থাৎ প্রতিসাম্য অক্ষ কী, প্রতিসম তল কী, কাইরাল মলিকুল কী, অ্যাকাইরাল মলিকুল কী, কিংবা আলোক সক্রিয়তা বলতে কী বোঝো, এইসব জিনিসগুলো পরীক্ষায় না আসার চান্সই বেশি। তো তাহলে তুমি বলবে, স্যার তাহলে কেন আমরা এই জিনিসগুলো পড়বো বা কেন জানবো এইসব জিনিসগুলো? তার কারণ হচ্ছে এরপরে যে মেন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন। সেই জিনিসগুলো ভালো করে বুঝতে হলে আজকের এই ভিডিওটি কিন্তু ভালো করে বুঝতে হবে। স্পেশালি যারা নিট এবং JEE এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো এই লেকচারটা খুব মন দিয়ে বুঝবে, কারণ তোমাদের জন্য এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা খুব বেসিক লেভেল থেকে এই জিনিসগুলো পড়িয়েছি, এরপরে যে অ্যাডভান্স জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই লেকচারে ডিসকাস করব না। পরবর্তী সময়ে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা করে এই সব জিনিসগুলো ডিটেলে ডিসকাস করব। তো সব ব্যাপারগুলোকে যদি সামারাইজ করি, তাহলে এই দাঁড়ায় আজকের এই লেকচারটা SN1 এবং SN2 রিয়াকশানের যে ত্রিমাত্রিক রসায়ন বা স্টিরিওকেমিস্ট্রি পার্ট, যেখানে ইনভার্সন অফ কনফিগারেশন, রিটেনশন কনফিগারেশন, এইসব জিনিসগুলো রয়েছে, সেই সব জিনিসগুলোকে বুঝতে হলে আজকের এই লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝতে হবে। তো মন দিয়ে লেকচারটা দেখতে থাকো এবং নোট ডাউন করতে থাকো। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস স্টার্ট। আমরা মোটামুটি SN2 আর SN1 রিয়াকশানে বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের যে দুটো পার্ট, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের কটা পার্ট? দুটো, SN1 আর SN2, তাই না? তো তার মেকানিজম আমরা স্টাডি করেছি। আমরা এর স্টিরিওকেমিস্ট্রি পোর্শনটা বা হচ্ছে ত্রিমাত্রিক রসায়ন পার্টটা জানতে চাইছি। ওই জন্য আমি লিখেছি স্টিরিওকেমিস্ট্রি অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান আর কি, বিক্রিয়া হতো। তো স্টিরিওকেমিস্ট্রি অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, ত্রিমাত্রিক রসায়ন জানতে হলে বা স্টিরিওকেমিস্ট্রি পার্টটা জানতে হলে কার? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে SN1 আর SN2 তোমাকে কতগুলো বেসিক টার্মের সঙ্গে একটু ফ্যামিলিয়ার হতে হবে। ওই টার্মগুলো তুমি যদি ঠিকঠাক করে না জানো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না ও স্টিরিওকেমিস্ট্রি পার্টটা। অ্যাকচুয়ালি এই স্টিরিওকেমিস্ট্রি পার্টটা হয়তো এই ক্লাসে হবে না, পরের ক্লাসে হয়তো হবে। তার আগে এত কিছু জিনিস তোমাকে শিখতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে। ইম্পর্টেন্ট এই রেসপেক্টে বলছি, যারা পরে কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এইসব জিনিসগুলো একটু কাজে লাগবে পরে, বা যারা অনার্স পড়বে তো তারা তো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো। আচ্ছা, তোমাকে আগে আমি ফ্যামিলিয়ার করাবো। এই টার্মগুলো সম্বন্ধে আমি সব নোট ডাউন করে নিয়েছি, তোমরা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম নোট ডাউন করে রাখবে। আর হচ্ছে তোমাদের খাতায় কিছুটা স্পেস রাখবে, পরে আমরা যখন ডিসকাস করব কিছু কিছু জিনিস আরও এক্সট্রা লিখবো, তোমরা লিখে যাবে সেরকম করে। অ্যাজ আ শর্ট নোট হিসাবে তোমরা এটাকে ক্যারি করতে পারো, পরীক্ষার সময় রিভিশন করতে পারো এখান থেকে, ঠিক আছে? মোটামুটি ব্যাপারটা এখানে সামারাইজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, কতগুলো টার্ম রয়েছে, সেই টার্মের সঙ্গে তোমাদের একটু ফ্যামিলিয়ার করাবো। ফার্স্ট হচ্ছে সমতল সমবর্তিত আলো, বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে? তোমাদের যারা বাই সায়েন্সে পড়ো, তোমাদের হচ্ছে ইংলিশ টার্মগুলো না জানলেও হবে, শুধু বাংলা টার্মগুলো খেয়াল রাখলে হবে। ইংলিশ টার্মগুলো পাশে লিখে দিয়েছি, কারণ অনেকে কম্পিটিটিভ এক্সাম দেবে তোমরা পরে, এই জন্য ইংলিশ টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার করানোর জন্য লিখেছি প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলো। এই জিনিসটা কি? দেখো, এই ডায়াগ্রামে আমি ওই জিনিসটা বুঝবো ভালো করে। এই একটা হচ্ছে সিম্পলিফাইড ডায়াগ্রাম আমি এঁকেছি। এখানে কি কি রয়েছে একটু বলে দিই। এখানে একটা অর্ডিনারি আলোক উৎস, এটা হচ্ছে আলোক উৎস, এমনি অর্ডিনারি যে আলো আমরা এই যে বাল্বের যে আলোগুলো, এটা হচ্ছে অর্ডিনারি আলোক উৎস। এটা হচ্ছে একটা নিকল প্রিজম, এখানে লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা পোলারিমিটার টিউব, বইতে সুন্দর করে ছবি আঁকা আছে, আমি জাস্ট একটা বাক্সর মতো এঁকে দিয়েছি, দিয়ে বলেছি এটা পোলারিমিটার টিউব। আর এখানে একজন দর্শক, এই লাইটটা এখান থেকে এরকম করে পাস করে 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 যাচ্ছে, এখানে দর্শক দেখছে ওই জিনিসটাকে, ঠিক আছে?
আচ্ছা, এবার তোমাকে আমি বলতে চাইছি যে এই সমতল সমবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইটটা কি অ্যাকচুয়ালি। দেখো, এই যে অর্ডিনারি লাইট যেগুলো, ওই যে বাল্ব টাল্বগুলো, ওগুলো থেকে যে রেগুলো বেরোয়, ওগুলোতে বেসিক্যালি কত রকমের ওখানে কত রকমের তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে। সম্ভাব্য সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে, মানে ওই 400-450 ন্যানোমিটার থেকে ওই 750 বা 800 ন্যানোমিটার, ওই 750 ন্যানোমিটার মধ্যে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো হয়, ওই লাল নীল সবুজ তোমরা বিন্যাস সকলে পড়েছো, তো সবই তো থাকে তাতে, তাই না? তো এই অর্ডিনারি লাইটের মধ্যে আমি এই জন্য দেখিয়েছি, এখানে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকবে সবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এই যে তরঙ্গগুলো, ওরা হচ্ছে তাদের নিজেদের তলের সঙ্গে লম্বভাবে সম্ভাব্য সকল তলে তারা কম্পিত হতে থাকবে। যতগুলো তরঙ্গ থাকবে তাদের সঙ্গে লম্বভাবে সকল পসিবল কী হচ্ছে তলে তারা কম্পিত হতে থাকবে। কারণ এটা অর্ডিনারি লাইট, তো সে সব দিকে সব ডিরেকশানে সে কী হতে পারে, কম্পিত হতে পারে। জাস্ট মাথায় রাখো, ও অত বিশাল হার্ডকোর কেমিস্ট্রি নয় যে স্যার অর্ডিনারি লাইট যেটা হচ্ছে সম্ভাব্য তার সকল পসিবল তলে লম্বভাবে সে অনুকম্পিত হতে থাকে, এইটা হচ্ছে সেই অর্ডিনারি লাইট। এইভাবে দেখানো হচ্ছে, দেখো এইদিকে যে কোনো ডিরেকশানে ও কী হতে থাকে, অনুকম্পিত হতে থাকে। এই অর্ডিনারি লাইটকে পাস করানো হচ্ছে কার মধ্যে দিয়ে? নিকল প্রিজমের মধ্যে দিয়ে। নিকল প্রিজম একটা সাবস্টেন্স, তো তোমরা ফিজিক্সে পড়েছো। নিকল প্রিজমের মধ্য দিয়ে যখন এই লাইটটাকে পাস করানো হবে, তখন এই যে ডিফারেন্ট ডিরেকশানে বা ডিফারেন্ট তলে যে ওই লাইটটা কম্পিত হচ্ছিল, তার ডিফারেন্ট ডিরেকশানের বদলে সে একটা নির্দিষ্ট তলে সে কম্পিত হতে শুরু করলো। মানে সে আগে ছিল কীরকম, আগে এইরকম করে কম্পিত হতে ছিল। নিকল প্রিজম দিয়ে যাওয়ার পরে তার একটা ডিরেকশানে সে কম্পিত হতে শুরু করলো। ধরো এই ডিরেকশানে সে কম্পিত হতে শুরু করলো। বুঝতে পেরেছো কী হলো? এখান থেকে যাওয়ার পরে নিকল প্রিজম দিয়ে দেওয়ার ফলে তার একটা ডিরেকশানে সে কম্পিত হতে শুরু করলো, আর ডিফারেন্ট ডিরেকশানে সে কম্পিত হতে শুরু করলো না। তাহলে এই যে লাইটটা এই নিকল প্রিজম থেকে বেরোনোর পরে অর্ডিনারি লাইটটা একটা তলে যখন কম্পিত হতে শুরু করেছে, এই যে স্পেশাল টাইপের যে আলোক, একে বলা হয় সমতল সমবর্তিত আলোক, বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। পোলারাইজড হয়ে যাওয়া মানে সমবর্তিত হয়ে যাওয়া, একটা ডিরেকশানে হয়ে যাওয়া। আর প্লেন পোলারাইজড মানে সমতল সমবর্তিত। তাহলে প্লেন পোলারাইজড লাইট হচ্ছে এইটা, যেটা হচ্ছে একটা ডিরেকশান পেয়েছে, একটা হচ্ছে তলে ওটা কম্পিত হতে থাকছে। আর এই যে লাইটটা যেটা অনেকগুলো ডিরেকশানে অনেকগুলো তলে ও কম্পিত হতে ছিল, একে কি বলবো? এটা যদি সমতল সমবর্তিত হয়, এটা অসমবর্তিত আলো বলবো। বুঝতে পেরেছো? এটা অসমবর্তিত আলো, এটা হচ্ছে সমতল সমবর্তিত আলো। এই যে সমতল সমবর্তিত আলো, এই এটা অবশ্যই একবর্ণীয় আলোক উৎস হবে, এটা খেয়াল রাখবে। এই সমতল সমবর্তিত আলোকে যদি এই পোলারিমিটার টিউবের মধ্য দিয়ে পাঠানো হয়, এই পোলারিমিটার টিউবে কি রয়েছে অ্যাকচুয়ালি সন্দীপ? এই পোলারিমিটার টিউবে এইখানে রয়েছে একটা টেস্ট টিউব রাখা হয়েছে। আমি ধরে নিয়েছি, একটা জাস্ট ব্রিফ ডায়াগ্রাম আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা টেস্ট টিউব রয়েছে, ওই টেস্ট টিউবে কী রয়েছে? কিছু অর্গানিক মলিকুল রাখা হয়েছে, যৌগ রাখা হয়েছে, তাকে কিছুর সঙ্গে হয়তো দ্রবীভূত করে সেই টিউবটাকে কি করা হয়েছে? ওই পোলারিমিটার টিউবে প্লেস করা হয়েছে। এই যে সমতল সমবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইটটা কি করা হচ্ছে? ওই পোলারিমিটার টিউবের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে। এখানে আরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার মধ্যে স্যাম্পলও রয়েছে। তাহলে ওই লাইটটা ওখান দিয়ে যাওয়ার পরে দেখো, প্রথমে ইনিশিয়ালি ডিরেকশানটা তৃষিতা দেখো, এই ডিরেকশানটা কী ছিল? এই রকম ডিরেকশানে ও লাইটটা কম্পিত হতেছিল, এরকম ডিরেকশানে। স্যাম্পলের মধ্য দিয়ে যখনই পাস করে যাবে, এই যে পাস করে যখন বেরোলো, ওই লাইটটা কিন্তু এই রকম সোজা সোজা থাকতে পারে, বা একটুখানি এইরকম করে বেঁকেও যেতে পারে। হয় এইদিকে বাঁকতে পারে, মানে ঘড়ির কাঁটার দিকে বাঁকতে পারে, বা ঘড়ির কাঁটার বিপরীতে বাঁকতে পারে। আমার কথাটা কি বোঝা গেল? যে স্যার এইরকম করে একটা ডিরেকশানে ছিল, এই ডিরেকশানে ছিল, যখনই ওই পোলারিমিটার টিউবের ওই স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করলো লাইটটা, সমতল সমবর্তিত লাইটটা, ওর কিন্তু প্লেনটা রোটেট করতে পারে। আইদার এই যে ডট ডট দিয়ে দেখিয়েছি, এইটা ছিল অরিজিনাল, এখান থেকে আইদার এইদিকে রোটেট করতে পারে, মানে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, বা ক্লকওয়াইজ রোটেশন করতে পারে, বা কী দিকে করতে পারে? উল্টো দিকে করতে পারে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে পারে। একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও তলটাকে রোটেট করতে পারে। ঠিক আছে?
যদি ঘড়ির কাঁটার দিকে যদি রোটেট হয় তখন আমি বলবো এটা প্লাস। প্লাস কি ব্যাপার বৃত্তান্ত আমি আসছি। বা তাকে বলা হয় ছোটো হাতের ডি দিয়ে সিগনিফাই করা হয়, ছোটো হাতের ডি, ঠিক। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ও প্লেন পোলারাইজড লাইটটা যদি রোটেট করে তাহলে বলবো এটা মাইনাস, বা বলবো এল, ছোটো হাতের এল, ছোটো হাতের ডি, বড় হাতের নয়, ঠিক আছে। মানে ওই মেন যে প্লেন পোলারাইজড লাইটটাকে কোন দিকে ঘোরাচ্ছে, কোন ডিরেকশানে ওর তলটাকে ঘোরাচ্ছে দেখবে, ডান দিকে না বাম দিকে। ডান দিকে হলে ডি বা হচ্ছে প্লাস, ডি ফর তোমরা এমনি ডান দিক মনে রাখতে পারো, ডি ফর ডান দিক, আর এল হচ্ছে লেফট সাইড এল, ছোটো হাতের কিন্তু এটা, বা মাইনাস দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে। আর এখানে দর্শক দেখছে, ঠিক আছে। আচ্ছা, এই যে লাইটটা যে এই নিকল পিজনের মধ্য দিয়ে পাস করার ফলে যে একটা ডিরেকশানে ও কম্পিত হতে শুরু করলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে পোলারাইজেশন, লাইটের পোলারাইজেশন, বা সমবর্তিতা বলা হচ্ছে, আলোকের সমবর্তিতা, ঠিক, বা লাইটের পোলারাইজেশন বলা হচ্ছে আর কি। এখান থেকে বেরোনোর পরে যখন একটা ডিরেকশানে চলে আসছে। এবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে যদি এখানে এমন কোনো একটা যৌগ রাখা হয়েছে, ধরো এমন একটা যৌগ এখানে রাখা হয়েছে, যদি ওই প্লেন পোলারাইজ, এটা তো প্লেন পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত আলো, যদি এই প্লেন পোলারাইজড লাইটটাকে এখানে এমন একটা যৌগ রাখা হয়েছে, লাইটটা ওই সমতল সমবর্তিত আলো বা হচ্ছে প্লেন পোলারাইজড লাইটটা পাস করার পর, কার মধ্য দিয়ে পাস করার ফলে, ওই স্যাম্পলের মধ্য দিয়ে পাস করার পরে যদি লাইটটা যদি এরকম করে হয় বাম দিকে, না হলে হচ্ছে ডান দিকে যদি রোটেট করতে পারে, যদি বাম দিকে বা যদি ডান দিকে যদি রোটেট করতে পারে তলটা, তাহলে বলবো এখানে যে স্যাম্পলটা আছে, মানে যে মলিকুলটা বা যে যৌগটা রয়েছে, ওটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ বা হচ্ছে আলোক সক্রিয়। বুঝতে পেরেছো? আলোক সক্রিয় কখন হবে, কখন হবে সন্দীপন? যদি এই স্যাম্পলটা যদি এই প্লেন পোলারাইজ লাইটের ডিরেকশনটাকে ঘোরাতে পারে, বাম দিকে ঘোরাতে পারে, ডান দিকে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওই লাইটটা, ওই স্যাম্পলটাকে কি বলবো, ওই যে মলিকুলটা রয়েছে তাকে হলো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল বা আলোক সক্রিয় যৌগ বলবো। বোঝা গেছে? আর যদি না ঘোরাতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বলবো বা আলোক নিষ্ক্রিয় যৌগ বলবো। তাহলে যারা এরকম রোটেট করতে পারে তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এগুলো লিখে রাখতে পারো। আর যারা হচ্ছে এই প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলোকে ঘোরাতে পারে না, সমতল সমবর্তিত আলোকের তলকে ঘোরাতে পারে না, রোটেট করতে পারে না, তারা হচ্ছে আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ আলোক সক্রিয় নয় বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বলা হচ্ছে। বোঝা গেল? কারোর কোনো ডাউট আছে নাকি? নেই? আচ্ছা, এখানকার এবার বলি এই ডিটা কি, ডান দিকে যখন রোটেট করছে ডি বলা হচ্ছে বা প্লাস বলা হচ্ছে, ডি ফর কি? ডি ফর হচ্ছে ডেক্সট্রো রোটেটারি। এটা একটা ল্যাটিন শব্দ, ডেক্সটার থেকে এসছে, ডেক্সার মানে হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। তো ডেক্সট্রো রোটারি মানে হচ্ছে ডান দিকে ঘোরাচ্ছে বলে মলিকুলটা প্লেন পোলারাইজড লাইটকে, তাই ডেক্সট্রো রোটারি বলা হচ্ছে। আর বাম দিকে ঘোরাচ্ছিল বলে তাকে এল বলা হচ্ছিল, এল ফর লিভো রোটেটারি। লিভো রোটেটারি মানে বাম দিককে বলা হয়, ল্যাটিন শব্দ এগুলো, লিভো থেকে এসছে, তো লিভাস থেকে এসছে, লিভাস, তো লেভো রোটেটারি বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে ডি আর এলটা কী জিনিস, এগুলো খেয়াল রাখবে। ছোটো ডি ছোটো এল, নট বড় ডি বড় এল। বড় ডি বড় এল পরে আমরা শিখবো, সেগুলো আলাদা জিনিস। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি কি জিনিস শিখে নিলাম গো? সমতল সমবর্তিত আলোটা স্যার এক্ষুনি শিখে নিলাম, প্লেন পোলারাইজড লাইট, এই লাইটটা। আচ্ছা, আলোক সক্রিয়তাও শিখলাম। অপটিক্যাল অ্যাক্টিভিটি কখন দেখাবে? যদি কোনো মলিকুল যদি ওই প্লেন পোলারাইজড লাইটের তলটাকে ঘোরাতে পারে বাম দিকে বা ডান দিকে, তখন তাকে বলবো আলোক সক্রিয় যৌগ। আর এই ঘটনাটা হচ্ছে আলোক সক্রিয়তা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আলোক সক্রিয় যৌগ সন্দীপন বুঝতে পেরেছো? আলোক সক্রিয় যৌগ কোনটা? যেটা হচ্ছে এখানে থেকে ওই প্লেন পোলারাইজড লাইটের তলটাকে ঘোরাতে পারবে, সেটাকে বলবো আলোক সক্রিয় যৌগ। এটাও হয়ে গেল, বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলা হবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম রয়েছে, সেটা হচ্ছে প্রতিসম অণু, বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে সিমেট্রিক্যাল মলিকুল বা কাইরাল অণু বলা হচ্ছে, আর অ্যাসিমেট্রিক্যাল অণু, অ্যাসিমেট্রিক্যাল মলিকুল বা হচ্ছে অপ্রতিসম অণু, বা যাকে বলা হয় অ্যাকাইরাল অণু। অ্যাকাইরাল মানে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আর কি, একই জিনিস, ঠিক আছে। তাহলে প্রতিসম কী আর অপ্রতিসম অণু কী, এইটা তোমাকে এখনই বুঝতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। এখানে একটু ছোট্ট করে লিখে দিয়েছি, এইখান থেকে তীরচিহ্ন দিয়ে এখানে লিখেছি যে প্রতিসম মিনিংটা কী, অ্যাকচুয়ালি প্রতিসম জিনিসটা কী, এখানে আমি লিখেছি, এখানে ডেফিনেশনটা ছোট্ট করে লিখে রেখেছি। যদি কোনো দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য হয়, যদি দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য হয়, তখন সেটা হবে
প্রতিসম অণু। তাহলে প্রতিসম অণু কখন হবে? যদি দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য হয়, বা ইংরেজিতে যাকে বলা হয় সুপার ইম্পসিবল মিরার ইমেজ। সুপার ইম্পসিবল মানে হচ্ছে উপরিপাতযোগ্য, মিরার ইমেজ মানে হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। মানে দর্পণ প্রতিবিম্ব যখন হচ্ছে সুপার ইম্পোজ করে যাবে বা উপরিপাতযোগ্য হবে, তখন মলিকুলটা হবে প্রতিসম অণু বা অণুটা হবে প্রতিসম অণু। আর যদি উপরিপাতযোগ্য না হয় তখন তাকে বলা হবে অ্যাসিমেট্রিক্যাল অণু বা হচ্ছে অপ্রতিসম অণু বা অ্যাকাইরাল অণু বলা হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে আমি ডিসক্রাইব করব যে এই উপরিপাতযোগ্য ব্যাপারটা কি, উপরিপাতযোগ্য না হওয়ার ব্যাপারটা কি, এবং হচ্ছে দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য এই কথাটার অর্থ কি। দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য আর উপরিপাতযোগ্য নয়, এই দুটো টার্ম তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে, নাহলে বুঝতে পারবে না। তোমরা এখনও বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য কথাটার অর্থ কী, বা সুপার ইম্পসিবল মিরার ইমেজ, আর এটা হবে নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ। উপরিপাতযোগ্য নয় যেহেতু বলেছে, তাই নন লাগিয়ে দিয়েছি সামনে। ঠিক আছে, আচ্ছা, তোমাকে উপরিপাতযোগ্য এবার ব্যাপারটা বলি, যে দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য আর দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য নয়। যদি ধরো সাপোজ আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি, বাবু দেখো, যদি এই হাতটাকে কনসিডার করো, এই হাতটা, এই হাতের তুমি দর্পণ প্রতিবিম্ব নেবে, এই পাশটা মুছিয়ে দিই, জানো বোঝাতে পারবো। এই যে হাতটা এইখানে রেখেছি, মনে বুঝবে, এর একটা এখানে একটা দর্পণ চালাবো, দর্পণ রাখবো, মানে এখানে একটা আয়না রাখছি। এই হাতের প্রতিবিম্ব কোনটা হবে? এই হাতটা এরকম করে হবে না? দেখো, যদি এটা যদি কালো, একটু বেশি ডিপ কালো হয়ে গেছে, মানে পুরোপুরি দর্পণ নয়, মানে এখানে ঘড়ি আছে স্যার, এখানে ঘড়ি নেই, সেগুলো ধরবে না, সেটা ধরবে না। বাট তুমি দেখো এখানে যদি একটা আয়না দাও, তাহলে দেখো এইরকম একটা প্রতিচ্ছবি পড়বে না এই পাশে। এটা হচ্ছে এই হাতের দর্পণ প্রতিবিম্ব, বাম হাতের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে ডান হাতটা। কি গো, বুঝতে পারছো? এবার এই যে দর্পণ প্রতিবিম্বটা পুরোপুরি নিয়ে এসে কি করবে, এর উপরে বসাও। পুরোপুরি মিলছে এর সঙ্গে? মিলছে না? তাহলে বলবো আমার দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য নয়। তাহলে এটা কোন ধরনের মলিকুল? উপরিপাতযোগ্য না হলে তাহলে এটা হবে অপ্রতিসম অণু বা অ্যাকাইরাল অণু বলবো। আমার কথাটা বুঝতে পেরেছো তো? দর্পণ নিবে, দর্পণ যেটা পেলে সেইটাকে পুরোপুরি এর উপরে বসানোর চেষ্টা করবে। যদি পুরোপুরি মিলে যায় তাহলে সেটা প্রতিসম অণু বা হচ্ছে সিমেট্রিক্যাল মলিকুল, বা হচ্ছে পুরোপুরি মিলে যায় বললাম না, যায় না বললাম, মিলে যায়, বা তাকে বলবো অ্যাকাইরাল অণু। আর যদি কখনো যদি পুরোপুরি মিলে না যায় তাহলে সেটা হবে কি, অপ্রতিসম অণু। হ্যাঁ, অপ্রতিসম অণুর উদাহরণ কি এখানে আমি লিখেছি, আমাদের এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম। অপ্রতিসম অণুর উদাহরণ কি হবে? বাম হাত ডান হাত, বাম পা ডান পা, বাম পায়ের মোজা ডান পায়ের মোজা, এগুলো সব হচ্ছে অপ্রতিসম অণুর উদাহরণ। তুমি যদি কয়েকটা লেটার তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। এখানে উদাহরণটা লিখেছিলাম, এই যে বাম হাত ডান হাত উপরিপাতযোগ্য না হয়, বাম হাত ডান হাত, পি, পি দেখো, পি এর মিরার ইমেজ নাও, পি এর দর্পণ প্রতিবিম্ব একটা নাও তো। পি এর দর্পণ প্রতিবিম্ব এইরকম করে হবে না? পিকে যদি এখানে দিয়ে আয়না দাও তাহলে এই জিনিসটা আসবে, এইটাকে পুরোপুরি নিয়ে এসে এর উপরে বসা, মিলবে এর সঙ্গে? মিলবে না। তাহলে এটা কি ধরনের মলিকুল? প্রতিসম না অপ্রতিসম? অপ্রতিসম। আর অপ্রতিসম মলিকুল সবসময়ের জন্য হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয়। এটা এখানে লিখে দিয়েছি। যারা উপরিপাতযোগ্য না হয় তারা হচ্ছে অপ্রতিসম এবং তারা হচ্ছে আলোক সক্রিয়। বুঝতে পেরেছো? আর যারা উপরিপাতযোগ্য হয়ে যাবে তারা হচ্ছে প্রতিসম অণু, তারা আলোক নিষ্ক্রিয় হবে। এখানে লিখেছি আলোক নিষ্ক্রিয় হবে, যেরকম এখানে উদাহরণগুলো দেওয়া আছে। এ, ও দেখো এর একটা মিরার ইমেজ নাও, দেখো এই জিনিসটাই আসবে। এটাকে পুরোপুরি নিয়ে এসে এর উপরে বসিয়ে দাও, পুরোপুরি মিলে যাবে। ও, ও দেখো এখান থেকে নিয়ে এসে এইচ, হ্যাঁ এইচও দেখো এর সঙ্গে মিলে যাবে। এম হবে না, মনে হচ্ছে তো হবে না। এম কে মিরার নিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম এম হবে। এস হবে না, এস হবে না। এম হচ্ছে প্রতিসম, এগুলো সবই প্রতিসম, এগুলো হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয়। বুঝতে পেরেছো? তোমাদের এখানে এইগুলো লেটার ফেটারগুলো দিয়ে দেখালাম, তোমরা অণুর ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে তোমরা এবার পড়বে। মেন ফান্ডাটা এটা যে দর্পণ প্রতিবিম্ব উপরিপাতযোগ্য হচ্ছে না হচ্ছে না। উপরিপাতযোগ্য কথাটা বুঝতে পেরেছো তো, যে ওর উপরে পুরোপুরি মিলছে না মিলছে না।
যাকে ইংরেজিতে বলা হচ্ছে সুপার ইম্পোজ করা। এই জন্য এখানে বলা হচ্ছে সুপার ইম্পসিবল আর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। বুঝতে পেরেছো? তো এই হলো মোটামুটি প্রতিসম আর অপ্রতিসম অণু, অ্যাসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল। এরপরে হচ্ছে কাইরাল কার্বন বা হচ্ছে অপ্রতিসম কার্বন। খুব সিম্পল কথা, এখানে ছোট্ট করে লিখে দিয়েছি। যদি কোনো কার্বনের সঙ্গে 4টা ডিফারেন্ট গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে তখন সেই কার্বনকে বলা হবে কাইরাল কার্বন। কার্বনের 4টা হাত তোমরা সবসময় জানো, ছোটোবেলা থেকেই পড়ছো, কার্বনের হচ্ছে 4টে হাত। তাহলে কোনো কার্বনের সঙ্গে ধরো 4টে ডিফারেন্ট গ্রুপ যদি যুক্ত থাকে, ABCD এরকম করে লেখা হয় আর কি, ABCD, দেখো 4টা ডিফারেন্ট, তখন এই কার্বনটাকে কি বলবো? কাইরাল কার্বন বা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়। এই কাইরাল কার্বনকে এরকম স্টার দিয়ে লেখা হয়। বুঝতে পেরেছো? যেখানে স্টার দেখবে সেখানে ভাববে ওটা হচ্ছে কাইরাল কার্বন। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বলো দেখি। ধরো CH3 CH Cl CH OH CH2 CH3, বলো দেখি এখানে কাইরাল কার্বন আছে নাকি? এই অণুতে কাইরাল কার্বন রয়েছে? এই মলিকুলটে আছে? কোনগুলো? আমি নাম দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, বলো কোন কার্বনটা কাইরাল কার্বন? 3টা। এইটা, এইটা। আচ্ছা দেখি 1টা হবে কিনা আগে। 1-এর সঙ্গে দেখো কি কি গ্রুপ যুক্ত রয়েছে, 3টা হাইড্রোজেন আর একটা টোটাল এইটা। হ্যাঁ, তাহলে আমি তো বলেছি স্যার টোটাল 4টা জিনিসই আলাদা আলাদা হতে হবে, তাহলে 3টা হাইড্রোজেন থাকলে কি করে হবে? এটা কাইরাল নয়। এটা দেখো, এই কার্বনটা দেখো, এই কার্বনের সঙ্গে কে কে যুক্ত রয়েছে? একটা হাইড্রোজেন, একটা CH3, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, আর টোটাল এই জিনিসটা একটা, তাহলে এটা একটা কাইরাল কার্বন, স্টার দিয়ে দিবে। ঠিক এই কার্বনটা দেখো, এরও সেম, এইদিকে একটা গ্রুপ, টোটাল একটা গ্রুপ, এইদিকে একটা গ্রুপ, একটা হাইড্রোজেন আর একটা OH, তাহলে 4টা ডিফারেন্ট, তাই হচ্ছে এইটাও কাইরাল কার্বন। কিন্তু তুমি সেটা দেখো, এই কার্বনে দেখো, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, কিন্তু দুটো হাইড্রোজেন রয়েছে, দুটো একই পরমাণু যুক্ত রয়েছে না, তাহলে এটা কাইরাল নয়, এর ক্ষেত্রেও কাইরাল নয়। তাহলে এখানে টোটাল দুটো কাইরাল কার্বন রয়েছে, তাই না? তাহলে কাইরালিটি বুঝতে পেরেছো তো? তাহলে এটাও হয়ে গেল কোনো যৌগে। আচ্ছা, কোনো যৌগে যদি কোনো কার্বনে 4টা ডিফারেন্ট হচ্ছে পরমাণু বা গ্রুপ যুক্ত থাকলে সেই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন হয়ে গেল। একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে যে কোনো যৌগে, ঠিক আছে, যদি একটি মাত্র যদি কাইরাল কার্বন থাকে সেটা 100% সবসময়ের জন্য সেটা আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। সেই যৌগটা সবসময়ের জন্য অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি বুঝতে পারছো তো? ওই যে প্লেন পোলারাইজ লাইটকে যারা ঘোরাতে পারে বাম দিকে না হলে ডান দিকে, তাহলে যখন একটি মাত্র কোনো যৌগে থাকবে, একটি কাইরাল কার্বন থাকবে, তাহলে সেটা সবসময়ের জন্য আলোক সক্রিয় হবে। খুব খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে এইসব কনসেপচুয়াল কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? এবার যদি একের অধিক যদি কাইরাল কার্বন থাকে স্যার, সেটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে? হতে পারে, নাও হতে পারে, বাট একটা থাকলে মাস্ট সেটা আলোক সক্রিয় হবেই, একদম গ্যারান্টিড। একটা কাইরাল কার্বন মানে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। বুঝতে পেরেছো? এবার তোমাকে একটা ট্রিক দেব, ট্রিক নয় অ্যাকচুয়ালি, একটা সিস্টেম বলবো যেখানে তোমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি, দেখো পরীক্ষায় তো এরকম তুমি করতে পারবে না, মানে তোমাকে ধরো 3টা মলিকুল দিয়েছে, 3টা ধরো যৌগ দিয়েছে বা 4টা যৌগ দিয়েছে, তোমাকে বললো যে এদের মধ্যে কোনটা আলোক সক্রিয় কোনটা আলোক সক্রিয় নয় দেখাও। ধরো তোমাকে বড় বড় কম্পাউন্ড দিয়েছে, এরকম করে ধরো কম্পাউন্ডগুলো দিয়েছে, তোমাদের শিখাবো এইরকম কম্পাউন্ডগুলো কীভাবে আঁকা হয়। ধরো তোমাকে এইরকম 2-3টা কম্পাউন্ড দিয়েছে, এইরকম করে 3-4টা কম্পাউন্ড দিয়েছে। ধরো এখানে CH3 রয়েছে, এখানে ET রয়েছে, ইথাইল, এখানে OH, এখানে H, এখানে H OH, এখানে ধরো H OH COOH COOH, এখানে ধরো COOH HOH HOH, আর এখানে OHH CH3, এরকম ধরো 3টা কম্পাউন্ড দিয়েছে। তোমাকে টেস্ট করতে বলছে যে এদের মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, মানে কোনটা আলোক সক্রিয় আর কোনটা আলোক সক্রিয় নয়। তুমি কিভাবে টেস্ট করবে? তোমাকে তাহলে একটা জিনিসই দেখতে হবে যে অণুটা প্রতিসম না অপ্রতিসম দেখতে হবে। প্রতিসম যদি হয় সেটা তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এটা বলেছি তো। প্রতিসম হলে তো আলোক নিষ্ক্রিয় হবে, আর অপ্রতিসম হলে আলোক সক্রিয় হবে। তাহলে তোমাকে এইগুলোকে টেস্ট করতে হবে যে অ্যাকচুয়ালি এর দর্পণ প্রতিবিম্ব নিতে হবে, দর্পণ প্রতিবিম্ব নিয়ে তারপরে তার উপরে ফেলে দেখতে হবে যে পুরোপুরি মিলছে না মিলছে না। যদি মিলে যায় তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ সেটা প্রতিসম। এবার তুমি কি পরীক্ষা হলে কি প্রত্যেকটার ক্ষেত্রে তুমি আয়না নিয়ে যাবে নাকি?
সন্দীপন, তুমি কি আয়না মার কাছ থেকে আয়না ধার নিয়ে যাবে? নিয়ে যাবে না। আর বিয়েও হয়নি এখনো, বউর কাছ থেকে আয়নাও ধার নিয়ে যেতে পারবে না। কি তো বেসিক্যালি তোমাকে আয়না তুমি নিয়ে যেতে পারবে না পরীক্ষা হলে। তোমাকে তাহলে একটা ট্রিক ইউজ করতে হবে যে কি করে স্যার ওই আয়না ফায়না দিয়ে দর্পণ প্রতিবিম্ব ওই মেলানোর বদলে, দর্পণ প্রতিবিম্ব ওইটাই তো অ্যাকচুয়াল হচ্ছে ক্রাইটেরিয়া, যে দর্পণ প্রতিবিম্ব দেখতে হবে এবং সেটা পরিপাতযোগ্য হচ্ছে না সেটা দেখতে হবে। পরীক্ষায় তো তুমি এতগুলোর ক্ষেত্রে এরকমভাবে করতে পারবে না। সুতরাং এটা হয়তো সহজ মলিকুল একটা হয়তো দিয়ে দিয়েছি আমি, এখানে হয়তো টেস্ট করা যেতে পারে, দর্পণ প্রতিবিম্ব ফেলে তারপরে টেস্ট করা যেতে পারে, কিন্তু বড় বড় কম্পাউন্ড দিয়ে দিলে তুমি বুঝতে পারবে না হঠাৎ করে, বুঝতে পেরেছো? ওই জন্য তোমাকে কয়েকটা ক্রাইটেরিয়া জানতে হবে, যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে তুমি দেখে বলে দিতে পারবে, মানে খুব 1 মিনিটের ভেতরে তুমি বলে দিতে পারবে, ওই দর্পণ প্রতিবিম্ব নাও নিয়ে তুমি বলে দিতে পারবে যে অণুটা প্রতিসম না অপ্রতিসম। সেইটা কি? এইটা হচ্ছে সেই ট্রিক। ঠিক আছে, যে কোনো অণুতে যদি প্রতিসাম্যতল, যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, আর 2 নম্বর হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, যাকে আই দ্বারা, ছোটো হাতের আই দ্বারা সিগনিফাই করা হয়, এবং পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, যাকে ইংরেজিতে বলা হয় অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, যাকে এসএন দ্বারা সিগনিফাই করা হয়। এদের মধ্যে কোনো একটা যদি প্রতিসাম্যের ওই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে, এদের মধ্যে কোনো একটা যদি থাকে, কার মধ্যে? অণুর মধ্যে, তাহলে সে অণুটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, মানে সেটা প্রতিসম অণু হবে, মানে অবশ্যই সেক্ষেত্রে তার দর্পণ প্রতিবিম্বটা উপরিপাতযোগ্য হবে। তাহলে তোমাকে কি কি দেখতে হবে? মলিকুলের মধ্যে এই সিগমা আছে কিনা, বা আই আছে কিনা, বা হচ্ছে এসএন আছে কিনা। যে কোনো একটা যদি কোনো অণুর মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সেটা অপটিক্যালি কি হবে? ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমাকে শিখতে হবে। এটা হয়তো পরের ক্লাসে আমি শেখাবো যে এই সিগমা, আই আর এসএন কীভাবে ডিটারমাইন করা হয়। এগুলো যদি তুমি শিখে যাও তাহলে অণুর মধ্যে তুমি প্রতিসাম্য আছে কি নেই তুমি বুঝতে পেরে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এদের মধ্যে কোনো একটি যদি থাকে তাহলে অণুটি প্রতিসম হবে, আর যদি এদের মধ্যে কোনোটা না থাকে, মানে কোনগুলোর মধ্যে সিগমা, আই, এসএন এদের মধ্যে কোনোটা যদি না থাকে তাহলে সেটা অপ্রতিসম অণু হবে, এবং সেটা অপটিক্যালি, অপ্রতিসম অণু কী হয়? অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ হবে। বুঝতে পেরেছো? প্রতিসম অণু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর অপ্রতিসম অণু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আচ্ছা শোনো, একটু বলে দিই জাস্ট, এই প্রতিসাম্যতল, প্রতিসাম্য কেন্দ্র, পরিবর্ত প্রতিসাম্য অক্ষ বা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি কী জিনিস, এইটা আমি বলবো না, এটা একটু ভেতরের জিনিসপত্র। এটাও না জানলেও মোটামুটি, এটা না করলেও এই দুটো দিয়ে মোটামুটি টেস্ট করে নিতে পারবে মলিকুলকে। বেসিক্যালি এইটা দিয়েই তুমি টেস্ট করে নিতে পারবে। তো আমি বলেছিলাম যে সিগমা, আই বা এসএন এদের মধ্যে কোনোটা যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, প্রতিসম হয়ে যাবে, সিমেট্রিক মলিকুল হয়ে যাবে। সিগমা সিমেট্রিটা কি? যাকে বলা হচ্ছে ইংরেজিতে প্লেন অফ সিমেট্রি বলা হয়। প্লেন অফ সিমেট্রি জিনিসটা কি? যে কোনো একটা প্লেন দিয়ে যদি মলিকুলটাকে পুরোপুরি দুটো অর্ধে বিভক্ত করে দাও, এমন দুটো অর্ধে বিভক্ত করে দাও, একটা অর্ধ অন্য অর্ধে পুরোপুরি হুবহু ম্যাচ করে যায়। ফর এক্সাম্পল দিস ওয়ান, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড বলা হয়। মেসোমাসি কি ব্যাপারগুলো রয়েছে। তো বেসিক্যালি এই মলিকুলটাকে যদি দেখো সবুজ, এই মলিকুলটাকে যদি এই প্লেন বরাবর যদি একটা তুমি মিরর রাখো, যদি এই প্লেন বরাবর যদি তুমি কেটে দাও, এই প্লেনটা দিয়ে যদি তুমি কাটো মলিকুলটাকে, দেখো এই অর্ধ আর এই অর্ধ দেখো পুরো হুবহু একই, দেখো মিরর ইমেজ। তো এটা কোনো অণুর ক্ষেত্রে যদি এই রকম কোনো একটা প্লেন দ্বারা যদি দুটো মলিকুলের, মানে দুটো অর্ধকে যদি দুটো সিমিলার অর্ধ যদি পাওয়া যায়, ঠিক আছে, তখন সেই তলটাকে বলা হবে প্লেন অফ সিমেট্রি বা হচ্ছে সিগমা সিমেট্রি বলা হয়। ঠিক আছে, তাহলে এমন একটা প্লেন দিয়ে যদি তুমি মলিকুলটাকে দুটো অর্ধে, দুটো সমান অর্ধে বিভক্ত করতে পারো, তাহলে মলিকুলের বলবো যে সিগমা সিমেট্রি রয়েছে বা প্লেন অফ সিমেট্রি রয়েছে, মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। দেখে এবার বুঝতে পারবে, দেখো এখানে যেরকম দেখে একটা বুঝতে পেরে গেলে যে এর হচ্ছে সিগমা সিমেট্রি রয়েছে স্যার, তাই না? সেন্টার অফ সিমেট্রি কি? এটাও খুব সহজ জিনিস। মানে যদি সহজভাবে বলি যে কোনো মলিকুলের হচ্ছে এমন একটা সেন্টারকে তুমি কনসিডার করবে যে সেন্টার থেকে দুই বিপরীত দিকে সমান ডিস্টেন্স যদি তুমি ট্রাভেল করো, যদি সেম অণু বা হচ্ছে পরমাণুকে যদি পাও, মানে সেম যদি গ্রুপ বা অ্যাটমকে যদি পাও, তখন বলবে যে ওই মলিকুলের মধ্যে আইসিমেট্রি বা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি রয়েছে। দেখো উদাহরণটা দেখালে বুঝতে পারবে। আমি এই সেন্টারকে কনসিডার করলাম, এই সেন্টার থেকে দুটো বিপরীত দিকে সমান দূরত্ব ট্রাভেল করতে বলেছে,
দেখো এইখান থেকে এই দিকে যাচ্ছি, যতটা দূরত্ব গেলাম কাকে পেলাম? COOH-কে। ঠিক তার উল্টো দিকে সেম দূরত্ব ট্রাভেল করলাম, কাকে পেলাম? COOH-কে পেলাম। আবার দেখো এই সেন্টার থেকে এই দিকে গেলাম, C6H পেলাম, সেটা ওইটা কিন্তু উপরের দিকে রয়েছে। দেখো সেই সেন্টার থেকে ঠিক নিচের দিকে আবার দেখো C6H, মানে মলিকুলটা এইভাবে রয়েছে, এরকম করে চারকোনা আর উপর নিচ করে বন্ধনগুলো রয়েছে আর কি। এটা তো হচ্ছে 3 ডাইমেনশনালি আঁকা হয়েছে, এরকম বক্সের এরকম উপর নিচ করে বন্ধনগুলো রয়েছে, বুঝতে পারছো তো? তাহলে এই মাঝখান থেকে নিচের দিকে নামলে যাকে পেলে, উপরের দিকে উঠলে সেই সেম ডিস্টেন্সে তাকেই পেলে। দেখো এর ক্ষেত্রেও সেম, এদিকে হাইড্রোজেন পাচ্ছ, ঠিক নিচের দিকে চলে যাও হাইড্রোজেন পাচ্ছ। তাহলে আমি বলবো মলিকুলের ক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রি রয়েছে বা আই সিমেট্রি রয়েছে। যদি কোনো মলিকুলের ক্ষেত্রে এরকম সিমেট্রি থাকে তখন তাকে প্রতিসম মলিকুল বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর এসেনটা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, এখানে কি করতে হয়, এখানে প্রথমে করতে হয় কিছুটা পরিমাণে রোটেশন করতে হয়। রোটেশন করার পরে যেটাকে তুমি পাবে, এই মলিকুলটাকে যে কোনো একটা সেন্টার বরাবর ধরে তাকে রোটেট করতে হবে। রোটেট করার পরে তার আবার দর্পণ প্রতিবিম্ব নিতে হবে। সেই দর্পণটা যদি এর সঙ্গে পুরোপুরি মেলে তখন বলবো তার এসএন আছে। না ঘোরাবে না, ঘোরাবে তুমি একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ঘোরাবে, ঘোরানোর পরে তারপরে তার মিরর ইমেজ নেবে, দিয়ে দেখবে যে এর সঙ্গে পড়ছে কিনা। এর ক্ষেত্রে আমি বলে দিই, তুমি যদি জানতে চাইছো তাই বলে দিচ্ছি। এই বরাবর তুমি একটা লাঠি ঢুকাও, এই বরাবর দিয়ে তুমি 90 ডিগ্রি ঘোরাবে, 180 ডিগ্রি ঘোরাবে। তুমি বাড়িতে এগুলো টেস্ট করবে, 180 এরকম ফরফর করে এরকম করে ঘোরাবে এরকম। তাহলে এ এখানে চলে আসবে, এ এখানে চলে আসবে, এ পুরো উল্টো দিকে, এ পুরো উল্টো দিকে পরপর পরপর করে চলে আসবে। হ্যাঁ, দিয়ে তার নিচে এরকম মিরার বসাবে, নিচে দিলে এই গ্রুপগুলো পুরো উল্টে যাবে, দিয়ে তারপরে এর সঙ্গে পটাবে, দেখবে একই হয়ে যাবে। বইতে আছে উদাহরণটা, দেখবে। প্রথমে অ্যাঙ্গেল এমন একটা রোটেশন করাতে হবে, তারপরে হচ্ছে মিরার ইমেজ নিতে হবে। সেই মিরার ইমেজ যেটা পাওয়া গেল সেটা যদি প্রথম মলিকুলের সঙ্গে পুরোপুরি পটে যায় তাহলে তার বলবো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি রয়েছে। এবার এই এনটার ভ্যালু কত, এস এন যে বলা হচ্ছে, এই এন এর ভ্যালু কত? যত ডিগ্রি এখানে ঘোরালে, যত ডিগ্রি ঘোরালে, সে ঘোরানোর ফলে তারপরে মিরার ইমেজ নেওয়ার পরে যদি তার সঙ্গে মেলে, যেই ডিগ্রিটা ঘুরিয়েছিলে 360 ডিভাইডেড বাই হচ্ছে যত ডিগ্রি তুমি ঘুরিয়েছিলে, সেইটা হচ্ছে তার এন এর ভ্যালু। এখানে কত ডিগ্রি ঘুরিয়েছিলাম? 180 ডিগ্রি ঘুরিয়েছিলাম, 360 বাই হচ্ছে 180, তাহলে কত? ইকুয়ালস টু 2। তাহলে এর বলবো আমি S2 রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এর বলবো আমি S2 রয়েছে। এগুলো অনেক ডিপ লেভেলের জিনিস, বুঝলে তো? আমি জাস্ট বলে দিলাম, এগুলো কিন্তু লাগবে না, তুমি শুধু সিগমাটা জেনে রাখো হবে, সিগমা আর আইটা জেনে রাখো হবে, ও দুজন দিয়ে টেস্ট করে নিতে পারবে, বুঝতে পেরেছো? এস এনটা কীভাবে আসবে। আর সিগমা সিমেট্রি তুমি তো দেখে বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি, সিগমা সিমেট্রি যখন তুমি টেস্ট করবে, কখনো কখনো পুরো পরমাণুর উপর দিয়েও রোলার চালিয়ে দিতে পারো তোমার দরকার পড়লে। পরমাণুর উপর চালিয়ে দিলে কি হবে? পরমাণুটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এরকম করেও চালাতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো আমার কথাটা? তো সেই রকম করেও তুমি মানে এই রকম টাইপের ধরো মলিকুল, ধরো কিছু একটা, ধরো বিআর, এখানে ধরো সিএল, আমি পাচ্ছি না এক্সাম্পল এখন, ধরো এখানে এইচ ও এইচ, এখানে ওইচ, আমি একটা আরবিটারিলি একটা ধরে নিচ্ছি আর কি, ছিল বলে। এটার মিরার চালাতে পারবে? হ্যাঁ চালাতে পারবে। দেখো এর উপর দিয়ে চালাও, এই মলিকুলটা দুভাগে ভাগ হয়ে যাবে, এর মিরার ইমেজ এটা, এর মিরার ইমেজ এটা, এর মিরার এটা, এর মিরার এটা। দেখো এর সিগমা সিমেট্রি রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। মানে তুমি বলছি যে অ্যাটমের উপর দিয়েও চালাতে পারো। তাহলে এই তল বরাবর তুমি কাটছো দুটোকে, দেখো এর অর্ধেক আর এই অর্ধেক পুরোপুরি দেখো মিরার ইমেজ, ঠিক আছে? মানে এর হাফ মিলে যাচ্ছে, এর হাফ আর তুমি বলবে এইটার কি হচ্ছে, এটা অর্ধেক অর্ধেক করে, বুঝতে পেরেছো তো? আমি এটাই বলছিলাম যে অ্যাটমের উপর দিয়েও রোলার চালাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর একটা কার্বনের সঙ্গে যদি সবসময় যদি 4টা ডিফারেন্ট যদি গ্রুপ যুক্ত থাকে, এখানে লিখেছিলাম এ বি সি ডি এরকম যদি থাকে, তাহলে এটা কাইরাল কার্বন বলা হবে। কাইরাল কার্বনকে এরকম স্টার চিহ্ন দিয়ে লেখা হয়। কাইরাল কার্বন মানেই একটা কাইরাল কার্বন কোনো যৌগে যদি থাকে সেটা সবসময় যেন অপটিক্যালি অ্যাক্টিভ হবে, পাক্কা। যদি একটা কার্বনের সঙ্গে 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে বা অ্যাটম যুক্ত থাকে, সেই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন কোনো অণুতে যদি একটা থাকে, একটা মাত্র থাকতে হবে, একের অধিক কাইরাল সেন্টার থাকলে কিন্তু সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভও হতে পারে। তার একটা এক্সাম্পল দেখাবো, তোমার সামনে পড়ে আছে মেসোটার্টারিক অ্যাসিড। দেখো এখানে এইটা তো কাইরাল সেন্টার, দেখো এর সঙ্গে 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, দেখো এদিকে 1টা 2টো 3টে, আর এইটা পুরোটা একটা গ্রুপ, এটা একটা কাইরাল সেন্টার না? তোমাদের বাড়ি থেকে নিশ্চয়ই ফোন করেছে।
না না, এই কার্বনটাও দেখো, এই কার্বন, এ বাবু দেখো এই কার্বনটা দেখো, এই কার্বনটাও দেখো কাইরাল কার্বন, একটা গ্রুপ, দুটো গ্রুপ, তিনটে গ্রুপ, এইটা পুরোটা একটা গ্রুপ, এইটা পুরোটা একটা গ্রুপ, তাহলে এই কার্বনটাও কাইরাল কার্বন। দেখো দুটো কাইরাল কার্বন আছে, তাহলে তুমি তো বলতে যে কাইরাল কার্বন থাকলে স্যার অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আমি বলেছি যে একটা মাত্র যদি কাইরাল কার্বন থাকে সেটা সবসময়ের জন্য অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে দুটো আছে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ নয়, এটা হতে পারে। এই ধরনের যৌগকে বলা হয় মেসো যৌগ। এর নাম ছিল প্রথমে টার্টারিক অ্যাসিড বলছিলাম, এখন বলবো মেসো টার্টারিক অ্যাসিড। মেসোগো বুঝতে পারছো তো কটি? তাহলে মেসো যৌগ কাকে বলবো? যে যেখানে হচ্ছে একাধিক কাইরাল সেন্টার থাকার সত্ত্বেও মলিকুলটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি মানে যদি সিগমা পাস করে যায়, সিগমা সিমেট্রি যদি থাকে, তাহলে বলবো ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝতে পেরেছো? তাহলে এইটা সবসময়ের জন্য খেয়াল রাখবে যে অপটিক্যাল অ্যাক্টিভিটি একটা বিশাল বড় পোর্শন। অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য তিনটা টোটাল কন্ডিশন সবসময় মাথায় সেট রাখবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সবার বাবা নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ, উপরিপাতযোগ্য নয় এমন দর্পণ প্রতিবিম্ব যদি থাকে তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ সবসময়ের জন্য হবে। এবার সেগুলো টেস্ট করার জন্য আমরা এগুলো নিয়ে আসছিলাম। সবসময় তো আমি পরীক্ষায় বসিয়ে মিরার ইমেজ নিয়ে তো টেস্ট করতে পারবো না, এইগুলো দেখবো এদের মধ্যে কোনো যদি একটা যদি থেকে যায় তাহলে সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক। আর যদি একটা কাইরাল সেন্টার থাকে, একটা কাইরাল কার্বন থাকে বা কাইরাল সেন্টার থাকে, সেটা সবসময়ের জন্য অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আবার একটা কথা বলি, কনফিউজ হবে না, যদি কাইরাল যদি নাইট্রোজেন থাকে সেটা কিন্তু কখনো অপটিক্যালি অ্যাক্টিভ হতে, কখনো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে পারে। তার একটা উদাহরণ পরে দেবো। তাহলে নাইট্রোজেনের কথা বাদ দিলাম, সবসময় যেন মনে রাখবো কাইরাল কার্বন যদি থাকে একটা মলিকুলের, কোনো মলিকুলের একটা যদি কাইরাল কার্বন থাকে সেটা সবসময়ের জন্য অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর যদি একাধিক কাইরাল সেন্টার থাকে, একাধিক কাইরাল সেন্টার থাকলে অপটিক্যালি হতে পারে, নাও হতে পারে। তুমি একটা উদাহরণ দেখো না, এর ক্ষেত্রে দেখো এই ওয়েজটাকে উল্টে দিচ্ছি এদিকে, দেখো আর পড়বে না, দেখো আর মিরার ইমেজ চালাতে পারবে না। দেখো এদিকে চালালে এর থরি, এর মিরার ইমেজ ওইচ এর এইচ, দেখো এখানেও কিন্তু একাধিক কাইরাল সেন্টার রয়েছে, এটা একটা এটা একটা, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। এটা মেসো যৌগ নয়, বুঝতে পেরেছো? এটা মাসি যৌগ, মাসি গো মাসি। ঠিক ঠিক ঠিক, বুঝে গেছো? তাহলে একটা কাইরাল সেন্টার যদি, কাইরাল কার্বন যদি থাকে সবসময়ের জন্য অপটিক্যালি অ্যাক্টিভ, এটা মনে রাখতে হবে, ঠিক। ব্যাস হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি কি হয়, কাইরাল সেন্টার দিয়ে আমরা অনেক ক্ষেত্রে কাইরাল সেন্টারের বদলে কাইরাল অ্যাক্সিসও থাকতে পারে। যেরকম অ্যালিন মলিকুল, অ্যালিন তোমাদের 11-এর লাস্টের দিকে দেবুকে পড়িয়েছিলাম যে একটা কার্বনের সঙ্গে যদি দুটো কার্বন, যদি দুটো ডবল বন্ড যদি যুক্ত থাকে, এরকম টাইপের কম্পাউন্ডকে বলা হয় অ্যালিন কম্পাউন্ড, ঠিক আছে। এই অ্যালিন কম্পাউন্ডের ক্ষেত্রে যদি দুটো ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, এ বি, দেখো দুপাশে কার্বনের দুটো ডিফারেন্ট যদি গ্রুপ যদি যুক্ত থাকে, তখন এরা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আর এই ধরনের মলিকুলে কাইরাল সেন্টার থাকে না, কাইরাল অ্যাক্সিস থাকে। কাইরাল অ্যাক্সিস, এই ইংরেজিতে লিখে দিই, কাইরাল অ্যাক্সিস মানে এদের ক্ষেত্রে কাইরাল সেন্টার নেই। তুমি তাহলে বলবে স্যার কাইরাল সেন্টার না থাকলে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখাবে না বলেছিলাম। না, প্রথম কন্ডিশন সেইটা মনে রাখতে হবে, নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ। তুমি এর মিরার ইমেজ নেবে, তারপরে এর উপরে অ্যাকচুয়ালি এগুলো সব অ্যাবাভ বিলো করে রয়েছে, এগুলো সব পরে এগুলো ডিসকাস করা হয়, এত কিছু জানতে হবে না। জেনে রাখো যে অ্যালিনের যদি এইরকম যে গ্রুপগুলো যুক্ত থাকে, ওগুলো যদি ডিফারেন্ট গ্রুপ থাকে, সেটা সবসময় যেন অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে কাইরাল সেন্টার থাকাও বাধ্যতামূলক নয় অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য, কাইরাল অ্যাক্সিসও থাকতে পারে। কাইরাল অ্যাক্সিস, এখানে তো কাইরাল অ্যাক্সিস আছে, কাইরাল সেন্টার তো নেই, কোনো কাইরাল সেন্টার নেই, কোনো sp2 কার্বনই নেই, sp3 কার্বনই নেই, সব sp2 তো, তাই না? sp2 এখানে sp, তাই না? তো এই হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটির গল্প। পরের দিন আমরা মেন পোর্শনে যে SN1 SN2 যে স্টিরিওকেমিস্ট্রি দেখবো বলেছিলাম, সেগুলো কিছুই হলো না, তার আগে এত যাত্রাপালা আমাদের করতে হলো, সেগুলো এবার পরের দিন আমরা ডিসকাস করব। এই SN1 SN2 যে ত্রিমাত্রিক রসায়ন, এগুলো তার ইন্ট্রোডাকশন, এগুলো না বুঝলে ওটা বুঝতে পারবে না। আজকে চালিয়ে দিতাম, খাবে দাবে তোমরা। ঠিক আছে, চলো বাই বাই, টাটা 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 টাটা। Like a bird on a tree,
I'm just sitting here. I got time.